সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ঠিক, শিরোনাম কাগজ অল্প, আপনাদের কাগজও আসে নাই। আমার দেশ ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খুঁজে কামাল, স্বাধীনতা উত্তর বাংলাদেশের শেষ জননীত নেত্রী খালেদা জিয়া। মানবজীবন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা বাড়ছে, বেপরোয়া সন্ত্রাসীরা। আমাদের সময় জাতীয় নির্বাচন গণভোট 12 ফেব্রুয়ারির মধ্যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। কালবেলাস ডিআইয়ের জালে ধরা ভুয়া সনদধারী 1186 শিক্ষক, জোরালো আলোচনায় তারেক রহমানের ফেরা। দেশ রূপান্তর, দেশে ফেরা নানা অঙ্ক, বড় সংস্কারের মুখে ব্যাংক খাত। সময়ের আলো, তারেক রহমানের জন্য এসএসএফ চাইবে বিএনপি, আধারে আলোর সঞ্চার। খবরের কাগজ, ভোটের আগে জোট গঠনের নানা সমীকরণ, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। আলোকিত বাংলাদেশ, বিএনপির ভোট 23%, জামাত ইসলামীর 26। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞ। করতোয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, 10 ফেব্রুয়ারি ভোটের ইঙ্গিত ইসির। আজকেও চতুর্থ দিনের মতোই বেগম খালেদা জিয়ার উপরে প্রত্যেকটা কাগজের শিরোনাম, একাধিক কাগজের শিরোনাম, যেটা দেখা যাচ্ছে যে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে তিনি চিকিৎসা গ্রহণ করে নিতে পারছেন। তার মানে একটা আশার আলো পুরো পুরো কাগজে লেগেছে। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়া গত 23 তারিখে এবার কেয়ারে হাসপাতালে ভর্তি, এবং প্রথম 2 দিন সকল কাগজ, সকল গণমাধ্যমে আমরা লিখেছি যে বা প্রচার করেছি যে ওনার অবস্থা সংকটাপন্ন। এবং এই মধ্যে কালকেই প্রথম চিকিৎসকরা বললেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এটা একটা ভালো সাইন আমি মনে করি, এবং দেশবাসী ওনার সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন। এবং এই মুহূর্তে খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষিতে আমরা দেখলাম যে বাংলাদেশে তো এই মুহূর্তে আসলে কোনো দল নাই, সবাই তো কোনো সরকারি দলও নাই, বিরোধী দল নাই, সবাই এক। এবং এই যে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সবাই মিলে দেশের সবগুলা মানুষ যে খালেদা জিয়ার জন্য যে দোয়া করছেন, তার সুস্থতা কামনা করছেন, খালেদা জিয়াকে কেন্দ্রিক একটা বিশাল একটা ঐক্য তৈরি হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, পারস্পরিক সংহতির মধ্যে। যেমন ওই দিন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের বলেছেন তিনি শুধু একটি দলের না, একটি জাতির নেত্রী এবং সকল দলের নেত্রী। এই যে তার এই জায়গাটাতে তিনি তৈরি হয়েছেন, তাকে মানুষের যে ভালোবাসাটা, সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এরকম ভালোবাসা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতা বা কোনো ব্যক্তিত্ব এরকম ভালোবাসা পেয়েছে বলে, এরকম দোয়া মানুষের পেয়েছে বলে আমার অভিজ্ঞতা আমি দেখিনি। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা একই। তো আমরা তার সুস্থতা কামনা করি। তার পাশাপাশি যে আলোচনাটা, আরেকটা আলোচনা আছে যে তারেক রহমান কবে আসবেন, কিভাবে আসবেন, তিনি কখন আসবেন, এরকম একটা আলোচনাও কিন্তু আছে। এর মধ্যে তারেক রহমান সারা দেশের মানুষ, সরকার এবং বিদেশিরা, ইন্ডিয়া, পাকিস্তান, খালেদা জিয়ার চিকিৎসা এবং অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে। সে কারণে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসাটাই হলো জিয়া পরিবারের স্পিরিট, শক্তি। এইটাও কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে মানুষ জিয়া পরিবারকে ভালোবাসায়, এরকম ভালোবাসবে সেটা উনি নিজেও হয়তো কল্পনা করতে পারেন না। সেটা একমাত্র খালেদা জিয়াই সম্ভব, যিনি মানুষের এই ভালোবাসাটা অর্জন করতে পেরেছেন। তিনি 3 বারের প্রধানমন্ত্রী। তিনি তার যেই রাজনৈতিক ক্যারিয়ার, 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, তার আপোষহীনতার জায়গায় কিন্তু তিনি একবারও কিন্তু ছাড় দেন নাই। তিনি আপোষহীন মানেই আপোষহীন। তিনি 1982 সনে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। তার 1982 সনের 3রা জানুয়ারি তিনি দলের প্রাথমিক সদস্য নেন, এবং ওই বছরই 7ই নভেম্বর জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে তিনি প্রথম জনসমাবেশে, ওই গ্যাদারিংয়ের মধ্যে বক্তব্য দেন। ওইখান থেকে যে শুরু আজকে 43 বছরের রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনে তিনি জেল খেটেছেন, তিনি
নানা রকম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তার ছোট ছেলে মারা গেল, আরেক ছেলে তারেক রহমান মানে নির্বাসিত। এরকম একটা অবস্থায়ও যে একটা দল, ছেলে এবং মা মিলে একটা দল যে ধরে রেখেছে, বিএনপির মতো একটা বিশাল দল, এটার একমাত্র খালেদা জিয়া, আর কিচ্ছু না। এটার কেন্দ্রবিন্দু হলো খালেদা জিয়া। খালেদা জিয়া ডাকলে, উনি যখনই যাকে ডেকেছেন, যে কোনো রাজনৈতিক দলকে ডেকেছেন, খালেদা জিয়ার ডাকলেই কিন্তু সেই জায়গাটায় সবাই আসতেন। এবং এখনও খালেদা জিয়া, এই যে অসুস্থ খালেদা জিয়া, আমি মনে করি অসুস্থ খালেদা জিয়া আরও অনেক বেশি শক্তিশালী। তারেক রহমানের আশাটা, এটা আমি মনে করি যে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্তই হবে। যে যাই বলুক, উনি 2 দিন আগে একটা স্টেটমেন্ট করেছেন, সেই স্টেটমেন্টে তিনি বলেছেন যে এটা ওনার একার সিদ্ধান্ত হবে না। আমরাও মনে করি যে নিশ্চয়ই এমন কিছু আছে যেই বিষয়টা আমরা হয়তো জানি না, দেশবাসী জানে না, ওনার ফ্যামিলি হয়তো জানে, অথবা উনি হয়তো জানেন। নিশ্চয়ই উনি মার কাছে ফিরে আসবেন, দেশের মানুষের কাছে ফিরে আসবেন, যেহেতু কয়েকদিন পরে নির্বাচনের আগে তো ওনার এমনিতেই আসার কথা। এখন দেখা যাক উনি কখন ফিরে। আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতা আর তারেক রহমানের ফেরা, এই নিয়েই তো এই গত 1 সপ্তাহে রাজনীতি আবর্তিত হচ্ছে। তো আর নির্বাচনের কিছু টুকটাক খবর আছে যে আসলে কদিন বাদে, মানে বিশেষ করে নির্বাচন কমিশনের তরফে হয়তো তফসিল ঘোষণা করা হবে, তারপরে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা আছে। তো এই রাজনীতি কিন্তু থেমে গেছে, এটা বলা যাবে যে এখন কোনো ওইরকম ক্যাম্পেইন ওইরকম নেই। বিশেষ করে বিএনপির তো কোনো ক্যাম্পেইন ওইভাবে নেই, দোয়া দরুদ হচ্ছে শুধু। তো এই রাজনীতি এখন আপনি কীভাবে দেখছেন, এই সময়কার রাজনীতি কীরকম? এই সময়টা রাজনীতি সারা দেশে বিএনপির প্রার্থীরা ক্যাম্পেইন তারা অন্যভাবে করছে। যেমন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তারা বিভিন্ন জায়গায় দোয়া করছে, এতিমদের খাওয়াচ্ছে, মানে এই কাজগুলা করছে। তার প্রত্যেকটা প্রার্থী বিভিন্নভাবে কিন্তু যার যার এলাকায় কাজ করতেছে। কিন্তু এখনকার সময়টা হলো সবার মধ্যেই একটা উদ্বিগ্ন অবস্থা, উৎকণ্ঠা অবস্থা, যে কয়েকটা প্রশ্ন কিন্তু সবার মধ্যে আছে যে এই মুহূর্তে আল্লাহ না করুক খালেদা জিয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটা রাজনীতিতে কী প্রভাব পড়বে। তারেক রহমান যদি কোনো কারণে দেশে ফিরতে না পারেন, তখন সেই অবস্থাটা নির্বাচনে কী প্রভাব পড়বে। অথবা তারেক রহমান যদি ফিরে আসেন, কোনো কারণে আল্লাহ না করেও যদি খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে, তারেক রহমান ফিরে আসলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে, যেহেতু আমরা আজকে গতকাল ইলেকশন কমিশনের আমরা বক্তব্য দেখলাম যে আগামী 7 তারিখে ইলেকশন কমিশনের ইসি বৈঠক, সেই বৈঠকে হয়তো সিদ্ধান্ত হবে যে তফসিল ঘোষণা কবে হবে, নির্বাচনটা কবে হবে, এবং ডিটেল হয়তো কর্মসূচিটা আমরা পাবো। তার মানে আর 2-3 দিন মাত্র বাকি আছে সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে যদি বিএনপির রাজনীতিতে, বিএনপির চেয়ারপারসনের একটা দুর্ঘটনা ঘটে যায়, তারেক রহমান আসা না আসা, নানা রকম একটা প্রশ্ন মানুষের মধ্যে আসছে। অন্যান্য রাজনৈতিক দলও এখন কিন্তু চিন্তা করছে যে খালেদা জিয়ার একটা দুর্ঘটনা ঘটে গেলে রাজনীতিতে আমরা কি অবস্থায় থাকব, তখন আমাদের কি হবে, নির্বাচনটা কি টাইমলি হবে কি হবে না, এইটার প্রভাবটা কিভাবে পড়বে, এরকম একটা বিষয় কিন্তু আছে। তবে আমি মনে করি না যে খালেদা জিয়া এই সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে যাবেন বা চলে যেতে বাধ্য হবেন। আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবেন ততদিন হয়তো থাকবেন। তবে রাজনীতিতে খালেদা জিয়ার যে প্রভাব, সেটা উনি জীবিত থাকা অবস্থায় যেরকম প্রভাব ওনার ছিল, উনি আল্লাহ তাআলা যদি ওনাকে নিয়েও যান, তার প্রভাবটা কিন্তু রাজনীতিতে ওই রকমই শক্তিশালী অবস্থায় থাকবে। কারণ এরকম ক্লিন ইমেজের একটা রাজনৈতিক নেতা এবং এরকম আপোষহীন গার্ডস সম্পন্ন একজন মানুষ বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয়টা আর হবে না। কারণ তিনি রাজনীতিতে আসতে চান নাই। আমরা রাজনৈতিক ইতিহাস যদ্দূর জানি, তাকে বিএনপির কিছু নেতা উদ্বুদ্ধ করেছেন রাজনীতিতে আসার জন্য। তিনিও জিয়া রহমানের মৃত্যুর পরে খুব শকড হয়েছেন প্রথম, তারপরে মনে করেছেন না, দেশের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। আমরা বিভিন্ন ইতিহাসে যেটা দেখলাম যে কর্নেল আকবর, নুরুল ইসলাম শিশু, বি চৌধুরী, তারা 3জন খুব উদ্যোগী হয়ে খালেদা জিয়াকে বুঝিয়েছেন যে আপনি রাজনীতিতে আসেন।
নজরুল ইসলাম খান, তো জমির উদ্দিন সরকার, এরাও খুব ভূমিকা রেখেছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদও খুব ভূমিকা রেখেছেন রাজনীতিতে আসার জন্য। সেই যে রাজনীতিতে আসা 43টা বছর তার যে রাজনৈতিক কেরিয়ার, এই কেরিয়ারে তার মতো মানুষ একজন, 2টা সন্তান, তিনি যখন রাজনীতি শুরু করেন না, তিনি যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 2টা সন্তান, অবুঝ 2 সন্তানকে নিয়ে তিনি কিন্তু কারাবন্দী ছিলেন। তিনি ওই 2টা সন্তানও তো ওই সময় গ্রেপ্তার অবস্থায় ছিল, গৃহবন্দী অবস্থায় ছিল। সেইখান থেকে উঠে এসে একজন গৃহবধূর যে রাজনৈতিক উত্থান, সেইটা একটা বিস্ময়কর বিষয়। সেই জায়গাটায় তার থাকা না থাকা 2টা সময়ে কিন্তু রাজনীতিতে তার প্রভাব দীর্ঘদিন থাকবে বাংলাদেশের রাজনীতিতে। ধন্যবাদ। খবরের কাগজের শিরোনাম হচ্ছে ভোটের আগে জোট গঠনের নানা সমীকরণ। এইবার একটা মজার বিষয় আমি খুব লক্ষ্য করলাম যে জোটের বাইরে কেউ নাই না, দেখতেছে। হ্যাঁ, সবাই জোটের মধ্যে থেকে নির্বাচন করতে চাচ্ছে, এবং যারা জোটে এখনো ঢুকতে পারে নাই তারা কিন্তু শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কোন জোটে যাওয়া যায়। আর এখন জোটের মধ্যে গেলে আবার একটা সুবিধা কিন্তু আছে, এবার যেহেতু জোটের মার্কায় নির্বাচন হবে না, যার যার মার্কায় নির্বাচন হবে, 2টা বিষয় হবে। একটা জোটেও গেলাম, নিজের মার্কার পরিচিতি হইল। তার মানে সব মিলিয়ে জোটের বাইরে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আমরা দেখতেছি না। জোট হয়তো 4-5টা জোট হয়ে যাবে। বিএনপির নেতৃত্বে একটা জোট, জামাতের নেতৃত্বে একটা জোট, বাম নেতৃত্বে একটা জোট, আবার এনসিপি হয়তো কোনো একটা জোটে চলে যাবে, জাতীয় পার্টিরও 2-3 অংশ একটা জোট হচ্ছে। আবার যারা এই জোটে ঢুকতে পারবে না তারা হয়তো কোনো না কোনো নাম দিয়ে আরেকটা জোট করবে। জোটের যে রাজনীতি এইবারই বোধহয় সবচেয়ে বেশি স্ট্রং। কতগুলো জোট হবে জানি না, মার্কা কতগুলো, আর কত মার্কায় যে মানুষ ইলেকশন করবে, যেহেতু জোটের মার্কায় ইলেকশন করতে পারছে না, সবারই একটা টার্গেট। কিন্তু অনেকগুলো দল আছে যেই দলের 1-2টা নেতা আছে আর বাকিগুলো কি কেউ চেনে না। ওই 1-2জন নেতাই চিন্তা করতেছে যে কোনো না কোনো একটা জোটে গিয়ে যদি অন্তত একটা এমপি হওয়া যায়, অন্তত একবার যদি ক্ষমতায় যাওয়া যায়, একটা দল তো করলাম, এখন এই দল যদি ক্ষমতায় না যেতে পারি, এইরকম একটা ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, দলের রাজনীতিতে এবং সংসদের একটা ভাগ না নিতে পারি, তখন তো আমরা আর কখনো পারবো না। এরকম একটা রাজনৈতিক অবস্থায় শুধু জোটে যাওয়ার দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এই জোট কিন্তু শেষ হবে না, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জোটের দৌড়াদৌড়ি কিন্তু চলবে। আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে কর্মসংস্থান নেই, বেকারত্ব বাড়ছে, অর্থনৈতিক চাকা তো যেখানে ছিল এই অল্প নড়াচড়ার মধ্যেই আছে, মানে সামনের দিকে যাবে সেই অবস্থা নেই। এটার কারণ কি? এইটার মূল কারণ হলো যে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে এই সরকার অর্থনীতি সচল রাখবে, দেশের কর্মসংস্থান তৈরি করবে, দেশবাসীকে শান্তিতে রাখবে, এরকম একটা প্রত্যাশা কিন্তু ছিল। শুধু নির্বাচন, সংস্কার আর বিচার, এই 3টার মধ্যে যে সরকার সীমাবদ্ধ থাকবে এটা কিন্তু দেশবাসী চিন্তা করে নাই। কিন্তু দেখা গেল কি, এই সরকার যখন যেটা করা দরকার না তখন সেই কাজটা করে ফেললো, যেই কাজটায় তাদের ম্যান্ডেট নাই সেই কাজটা করে ফেললো। আমরা এখন এই যে 5টা ব্যাংক সিক হয়ে গেল, 5টা ব্যাংক একত্রীকরণ করা নিয়ে এই 15 মাস কিন্তু সময় গেল। বলতেছে আগামী সপ্তাহ থেকে 5 ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবে। কিন্তু এই যে 15 মাসে যারা এইখানে গ্রাহক ছিল, আমানতকারীরা ছিল, এর সাথে বিভিন্ন স্টেক হোল্ডার ছিল, ব্যবসায়ীরা ছিল, তারা যে শেষ হয়ে গেলো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশ ব্যাংকে ব্যবসায়ীরা অ্যাপ্লিকেশন ফেলে রেখেছে মাসের পর মাস যে তাদের মানে লোন রিশিডিউলের জন্য। এইটা নিয়ে মিটিং, এটা সেটা করতে করতে তারা 15 মাস পার করে দিয়ে এখন যার যার ব্যাংকে আবার তাকে পাঠিয়ে দিয়েছে যে ব্যাংক সিদ্ধান্ত নেবে। তো ব্যাংক যদি সিদ্ধান্ত নেয় সেটার জন্য আপনি 15 মাস সময় নষ্ট করলেন কেন? 15 মাসে তো একটা ব্যবসায়ী রাস্তায় নেমে গেছে, একদম পথে বসে গেছে। আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো, আমরা 24-এর যে আন্দোলনটা হলো, এটার তো মূল হলো চাকরি, বৈষম্য বিরোধী যে বৈষম্য মুক্ত চাকরি। এই চাকরির আন্দোলন থেকে আমরা
সরকার পতনের আন্দোলনে গেলাম। আমাদের টার্গেট ছিল কি? আমাদের টার্গেট ছিল বৈষম্য মুক্তরা চাকরি হবে, কর্মসংস্থান তৈরি হবে, সে কারণে ছাত্ররা আন্দোলন করেছে। সেই জায়গাটায় আজকে কয়েক লক্ষ বেকার বেড়ে গেল, ব্যবসায়ীরা একদম পথে বসে গেল, কোনো ব্যবসায়ী শান্তিতে নাই। এই এখন দেখা যাচ্ছে যে বাণিজ্য উপদেষ্টার সাথে যে সমস্ত ব্যবসায়ীর একটু যোগাযোগ আছে, সম্পর্ক আছে, তারা খুব ভালো ব্যবসা করতেছে, বাণিজ্য উপদেষ্টার প্রতিষ্ঠানগুলো ভালো ব্যবসা করতেছে, কিন্তু অন্য যারা আছে তারা কিন্তু কেউ কোনো ব্যবসা করতে পারছে না। গার্মেন্টস ব্যবসা করতে পারছে না, টেক্সটাইল করছে না, বা পেপার মিল করছে না, তারপরে রিরোলিং মিলের ব্যবসা নাই, সিমেন্টের ব্যবসা নাই। কারণ রিরোলিং মিলের যে অবস্থা, স্টিল ফ্যাক্টরি স্টিলের যে অবস্থা, আর সিমেন্ট ফ্যাক্টরির অবস্থা, তাদের ত্রাহি ত্রাহি অবস্থা। কারণ ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, তো সরকারের মধ্যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। বেসরকারি খাতে যেই যারা ডেভেলপার আছে, যারা বিল্ডিং বানায়, তারাও এখন ফ্ল্যাট বিক্রি করতে পারছে না। কারণ মানুষের হাতে যে টাকাগুলো আছে, সেই অনেকের হাতেই হয়তো ক্যাশ টাকা আছে, কিন্তু ক্যাশ টাকা কেউ বের করছে না ভয়ে। আর আরেকটা বিষয় হলো যে কিছু কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, যে যেই সমস্ত ব্যবসায়ী তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়, অথবা কোনো প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দেখে ওই সমস্ত ব্যবসায়ীর কাছে, অথবা এমনকি ওই সমস্ত ব্যাংকের এমডির কাছে চাঁদার জন্য যায়। আগে চাঁদা নিত 1 দল, এখন চাঁদার জন্য যায় 10 দল। এখন চাঁদার ভয়ে কেউ ব্যবসার বিজ্ঞাপন দিচ্ছে না। এখন বিজ্ঞাপন যদি না দেয়, বেসরকারি খাতের ব্যবসায়ীরা যদি বিজ্ঞাপন না দেয়, এই বিজ্ঞাপন রিলেটেড তো গণমাধ্যম এবং অনেক বড় একটা সেক্টর আছে, এবং এটার সাথে গণমাধ্যমের কিন্তু অনেক নির্ভরশীলতা আছে। এখন ব্যবসায়ীরা চাঁদার ভয়ে বিজ্ঞাপন দেয় না, ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, ব্যাংকের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক ভালো না, ঋণ শিডিউল হচ্ছে না, নানা কারণে সব। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে সরকার যতটা মনোযোগ দেওয়ার কথা ছিল, ততটা মনোযোগ না দিয়ে বন্দরে টার্মিনাল মানে বিদেশিদের হাতে দেওয়ার জন্য খুব অনেক দ্রুত গতিতে তারা কাজ করেছে, যেটা তাদের ম্যান্ডেট ছিল না। কারণ তারা যেই ম্যান্ডেট নিয়ে এসছে, যেই ফরম্যাটে এসছে, তাদের তো মূল বেসিক জায়গাটা ঠিক করতে হবে, অর্থনীতি ঠিক করতে হবে, আইনশৃঙ্খলা ঠিক করতে হবে, নির্বাচনের জন্য একটা প্রপার রোড ম্যাপ ঠিক করতে হবে। এইটা করতে করতে 15 মাস পার করে দিল। এই 15 মাসের মধ্যে তারা যেই এজেন্ডা নিয়ে আসছিল, সেই এজেন্ডা না গিয়া ব্যক্তিগত এজেন্ডায় চলে গিয়ে এই বন্দর দেওয়া, এইটা দেওয়া, সেইটা দেওয়া, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ব্যবসা করা, কমিশন বাণিজ্য করা, নানা রকম কিছুতে তারা ব্যস্ত হয়ে গেছে। এখন তারা মনে করতেছে যে এই তো সুযোগ, এই সুযোগের মধ্যে যা পাওয়া যায়। কারণ এইখানে এমন একটা দেশ, এইখানে দুর্নীতি করে নানাভাবে তারা পার পেয়ে যায়। দুর্নীতির দমনের জন্য আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এই কমিশনে আঙ্গুল দিয়ে দেখাই দিলে উনি দুর্নীতি দমন কমিশন তাকে দুর্নীতিবাজ হিসাবে বা দুর্নীতির তদন্ত করে, কিন্তু তার আশেপাশে যত দুর্নীতিবাজ ঘুরে তাদেরকে কিন্তু ধরে না। এবং দুর্নীতি দমন কমিশনের মধ্যে দুর্নীতি আছে কিনা সেই প্রশ্ন কিন্তু অনেকবার করা হয়েছে, যে দুর্নীতি দমন কমিশনে যে সমস্ত কর্মকর্তারা আছে মাঠ পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত, তারা তো দুর্নীতিমুক্ত আছে বলে তো অনেকেই বলে না। কারণ বলে না যে সেটা দুর্নীতি দমন কমিশন কিন্তু প্রমাণ করে দিছে। তার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। তো যদি দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতিমুক্ত হতো, তবে বর্তমান কমিশন তো বিগত কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করতে পারে না। তার মানে তারা নিজেরাই এস্টাবলিশ করে দিচ্ছে যে এই প্রতিষ্ঠানটাও আমরা নির্মোহভাবে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান এটা বলতে পারি না। এইটাকে তো আপনি ইতিবাচক বলবেন, মানে উদ্যোগটা ইতিবাচক, কিন্তু আমরা কখনোই বলতে পারি না এই প্রতিষ্ঠানটা দুর্নীতিমুক্ত। না, সেটা তো বিতর্ক আছে। হ্যাঁ, বিতর্ক আছেই। কারণ দুর্নীতি দমন কমিশনের যে সমস্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে শুরু করে উপর পর্যায় পর্যন্ত, সবাই না, সব প্রতিষ্ঠানেই তো ভালো মন্দ মিশেই আছে, কিন্তু অনেকের বেলায় তো এই অভিযোগগুলো আছে। দুর্নীতি দমন কমিশনের এই যে শুনতেছি বিভিন্ন জায়গায় দুর্নীতি দমন কমিশনের অফিসাররা আগে যেই রেট ছিল এখন নাকি রেট অনেক বেড়েছে, অনেক জায়গায় নাকি রেট বেড়েছে। শুধু দুর্নীতি দমন কমিশনের না, পুলিশে রেট বেড়েছে, ইনকাম ট্যাক্সের রেট বেড়েছে, ট্যাক্সেশনের রেট বেড়েছে, মানে সব জায়গায় রেট বেড়েছে, ঘুষের রেট, বিভিন্ন রেট বেড়েছে। কিন্তু
আগে একজনকে দিত, এখন 3-4 জনকে দিতে হয়। সব মিলিয়ে কিন্তু কোথাও কোনো শৃঙ্খলা নাই। আইন শৃঙ্খলা তো দূরের কথা, অর্থনৈতিক শৃঙ্খলা, চাঁদাবাজের শৃঙ্খলা, ঘুষের শৃঙ্খলা, কোথাও কিন্তু শৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন যে প্রকাশ্যে যে গুলি করার যে প্রবণতা, প্রকাশ্যে গুলি করা শুধু না, মসজিদের মধ্যে মারামারি, মসজিদের মধ্যে গুলি, প্রকাশ্যে গুলি, এইটা তো মানুষের হাতে যে অস্ত্র চলে গেছে। আপনার এখন তো বিভিন্ন সময়ে বিভিন্ন বর্ডার দিয়ে অস্ত্র এখন ওপেন হয়ে গেছে। আর 24-এর অভ্যুত্থানের সময়ে যে থানা লুট হলো, বিভিন্ন অস্ত্রগুলো যেটা মিসিং হলো, সেই অস্ত্রগুলো তো উদ্ধার করা সম্ভব হয় নাই। সেই অস্ত্রগুলো কোথাও না কোথাও কারো না কারো আছে, তো সেই অস্ত্রগুলো এখন ব্যবহৃত হচ্ছে। আর প্রকাশ্যে গুলি করে মারার প্র্যাকটিসটা তো এখন হিরোইজমের মধ্যে পরিণত হয়েছে। একটা আমি প্রকাশ্যে খুন করে পারলাম, এরকম একটা সে মনে হয় একটা নায়ক হয়ে গেছে, একটা ফিল্মি কায়দায় খুন করতেছে, মানে কেউ কিছু গুরুত্ব দিচ্ছে না এবং প্রকাশ্যে সবাই দেখতেছে। মজার ব্যাপার হলো এগুলোর আবার সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে, সেটা আবার ফেসবুকে লাইভ করে যে প্রকাশ্যে খুন মানে ভিডিও করতেছে। অবশ্য এটা আরেকটা ভালো দিকও আছে, ওই লাইভ দেখে দেখে আবার গ্রেপ্তারও করতেছে 2-1 জনকে, এটার একটা ভালো দিকও আছে। আবার অনেকে উৎসাহিত হচ্ছে, হ্যাঁ উৎসাহিত হচ্ছে যে মানে কিভাবে খুন করে, এটা আবার উৎসাহিত হচ্ছে। তো সব মিলিয়ে একটা কেমন জানি অস্থির একটা অবস্থা, কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই, কেউ কারো দিয়ে মানে গণ্য করছে না, মান্য করছে না, কেউ কিছু মানছে না, কারোর বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে সবাই রেগে যাচ্ছে, কেমন জানি অসহিষ্ণু একটা আচরণ সবার মধ্যে হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হলো মানে কাউকে তো কেউ মানে ট্যাক্স দিতে হচ্ছে না, মানে সামাজিক থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সবাই তো এখন সমান। আমরা তো সবাই, আমাদের রাজ্যে এখন আমরা সবাই রাজা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাই এই যে সবাই রাজা হয়ে যাওয়া, এটার তো বিপদ আছে। তো সবাই রাজা হয়ে গেলে তো রাজার তো আর কিছু থাকে না। আমাদের যারা অ্যাডভাইজার, তারা এক একজন এক এক অ্যাডভাইজারে এক এক কথা বলে। সচিবরা মানে অপেক্ষা করতেছে পরবর্তী গভর্নমেন্টের আসার জন্য। এদিক দিয়ে আবার দেখলাম যে বর্তমান যে আইজি সাহেব, তার বিরুদ্ধে আবার কিছু একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলতেছে হয়তো তাকে ইলেকশনের আগে সরাই দিবে। এদিকে ডিসি, এসপি, ইএনও, দারোগা মানে ওসি পর্যন্ত লটারির মাধ্যমে বদলি হচ্ছে। এটা ভালো দিক যে অন্তত তদবির করে ভালো থানায় যাওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ না করে লটারির মাধ্যমে যদি হয়, এটা একটা ভালো দিক। তো ভালো দিকের মধ্যেও যেই ওসি যেই থানায় যাচ্ছে, সেই থানায় এই যে ইলেকশনের আগে তারা গিয়ে থানাটাও তো ঘোরার, দেখার, অবস্থাটা জানার মতো সময় তো তার হাতে নাই। যেই ডিসিকে এখন বদলি করা হচ্ছে, সেই ডিসি 7-8টা থানা মিলে একটা জেলা, 5-6টা থানা মিলে একটা জেলা, সেই থানাগুলো দেখারও তো 2-3 মাসের মধ্যে তার সময় হবে না। তারপরও আমি বলবো যে উদ্যোগটা ভালো, যে অন্তত পয়সা দিয়ে, ঘুষ দিয়ে ভালো জেলায় এসপি হওয়া, ভালো জেলায় ডিসি হওয়া, ভালো উপজেলায় ইউএনও হওয়া, যেখানে বালু মহল আছে, যেখানে হাউজিং আছে, যেখানে ব্যবসা আছে, ওই সমস্ত জায়গায় যাতে ঘুষ দিয়ে যাইতে হলো না। ভালো থানা, রমনা, গুলশান, বনানী, এই সমস্ত থানা, বা ঢাকার আশেপাশে গাজীপুরে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জের এই সমস্ত সদর থানাগুলোতে অনেক টাকা লাগে একজন ওসি, অতীতে অনেক টাকা দিয়ে মানে ঘুষ দিয়ে তারা যেতে হতো। এখন সেই ঘুষটা আর লাগতেছে না, লটারির মাধ্যমে হচ্ছে। এটা একটা ভালো দিক, কিন্তু এখন কাজটা করতে হবে। তো নির্বাচনের আগে এই যে বদলিটা হলো, যারা গেছেন তারা যদি সৎভাবে যার যার দায়িত্বটা পালন করেন, তবে হয়তো আগামী নির্বাচন অথবা জন আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। দেখা যাক, নির্বাচন আসুক, রাজনৈতিক সরকার কী রকম আসে তার উপর নির্ভর করে অনেকখানি। ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।